শেখ রবিউল ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। তবে আমি বিনীতভাবে অনুরোধ করছি এলাকাবাসীর পক্ষ থেকে যদি কিছু বলেন কেউ, তাহলে রবি ভাইকে কিছু প্রশ্ন করতে পারেন। আমি গ্রিন রোডে থাকি। আমাদের গ্রিন রোডের সবচেয়ে বড় প্রবলেম হলো বর্ষাকালে পানির প্রবলেম। রাস্তায় কোমর পানি পর্যন্ত হয়ে যায়। গ্রিন লাইফের হসপিটাল থেকে আমরা প্রত্যেকটা বাড়ির নিচতলা ডুবে যায়। হ্যাঁ, এই সমস্যাটা অতি তাড়াতাড়ি আপনার ক্ষমতায় আসে করবেন এবং জনগণের করবেন। সবার প্রতি সালাম জানিয়ে আমি আমাদের সমস্যার কথা জানাচ্ছি। আমাদের চায়না কিচেনের গলিতে আমাদের এই প্রাণপ্রিয় নেতা 10 আসনের জনাব রবি ভাই নির্বাচিত হলে আমাদের এই সমস্যাগুলোর দিকে সমাধানের চেষ্টা করব। বলার তো আর কিছু নাই, সমাজে তো অনেক সমস্যার শেষ। যার যার যখন সমস্যা হবে তখন আপনাকে বলা হবে। এলাকার উন্নয়ন, সার্বিক উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সততার সাথে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে আমরা এইটাই প্রত্যাশা করি। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি, যে আপনাদের এই উপস্থিতি জানান দেয় যে রাজনীতিবিদরা অথবা রাজনীতিকরা তাদের করণীয় নির্ধারণে আপনাদেরকে প্রাধান্য দিতে বাধ্য, এবং আপনারা প্রাধান্য পেলেই কেবলমাত্র রাজনীতি বিশুদ্ধ হয়। এরকম একটা দুপুর খুব নির্দয় সময়, একটু নিজের সময় আর কি। যে কোনো দুপুর হলো নির্দয় সময়, অন্যের জন্য, নিজের জন্য প্রয়োজনীয় সময়। সেই সময় আপনারা এখানে আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, উপস্থিত থেকে মতামত দিচ্ছেন, আমার দুটি কথা বলার সুযোগ দিচ্ছেন এবং আমলে নিতে চাইবেন অথবা শুনতে চাইবেন। এই যে স্যাক্রিফাইস, এই যে অংশগ্রহণ, এটা আমার দলকে এবং আমাকে কৃতজ্ঞ করে, উৎসাহিত করে, সমৃদ্ধ করে। এই আয়োজনে আপনারা এইভাবে উপস্থিত থেকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাদের। যেহেতু এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়, অথবা আমি রাজনীতিক নেতা এই অঞ্চলে নিউ মার্কেট থানা 18 নম্বর ওয়ার্ড অনেকেই আছেন, তাদেরকে আর সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি না বিশেষণ দিয়ে। তাদের কর্মই আপনাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করবে। আমি মনে করি রাষ্ট্রের মালিক আপনারা, এই সমাজের প্রতিষ্ঠিত নাগরিক আপনারাই রাষ্ট্রের নীতি নির্ধারক, রাজনীতিবিদরা সেবক। রাজনীতিবিদরা আপনাদের সহকারী অনলি। যিনি এটা বোঝেন তারা রাজনীতি করবেন, যিনি সেবার মানসিকতা নিয়ে আসবেন, জনগণের পাশে থাকতে চাইবেন, তিনি রাজনীতি করবেন। যদি এভাবে আমাদের রাজনীতির গ্লুমিংটা হয়নি, আমাদের রাজনীতির গ্লুমিংটা হয়েছে প্রভাবক হিসাবে আবির্ভূত হবে নেতা শিরোধার্য, নেতা অপরিহার্য, নেতার সমাজে দাপট থাকতে হবে, কর্তৃত্ব থাকতে হবে, এইরকমের একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে অনাকাঙ্ক্ষিত। কিন্তু রাতারাতি সেটা দূর করা যাচ্ছে না। পর্যায়ক্রমে আমি একটা শৃঙ্খলার মধ্যে অনেকটা নিয়ে আসতে সক্ষম হয়েছি, এবং এই ধরনের অরাজনৈতিক আয়োজনই তার প্রমাণ। গুরুত্বপূর্ণ নেতারা কিন্তু আমি অ্যাড্রেস করলাম না, তার মানে হচ্ছে কি, সেবককে অ্যাড্রেস করার দরকার নেই, রাষ্ট্রের মালিকদের সামনে দরকার আছে। রাষ্ট্রের মালিকরা সামনে, সেবকরা এখানে অ্যাড্রেস পাবে। 3-4 জনের বক্তব্য আমি শুনলাম। দুটি সমস্যার কথা বলা হয়েছে, জলাবদ্ধতা, গ্যাস। এটা চিহ্নিত আমি করেছি। এটা নিয়ে আমি ওয়াসাতেও গিয়েছি, তিতাসেও গিয়েছি। তাদের যে জবাব একটু শেয়ার করি। গ্যাসের জবাবটা হচ্ছে, পাইপলাইনে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক, সরকার তো চায় না, বিশেষ করে আবাসিক খাতে। সরকার চায় পাইপলাইনে গ্যাস যাবে ইন্ডাস্ট্রিতে, আবাসিক খাত হবে সিলিন্ডার নির্ভর। এটা তারা করতে চায়, এটা তাদের নীতিগত সিদ্ধান্ত। যার ফলে পাইপলাইনে যে সমস্ত জায়গায় গ্যাস আছে সেটা অবারিতভাবে থাকুক, এটা সরকার চায় না। এই জন্য সরকার এটার মেরামত, সংরক্ষণ, প্রতিস্থাপন, ব্যবহার উপযোগী থাকা, গ্যাসটা প্রবাহটা নিশ্চিত থাকা, তার জন্য কোনো বাজেট বরাদ্দ করে না, প্রকল্প নেয় না, কাজ হয় না। এটা সরকারের নীতি। আমি বারবার চেষ্টা করার পর 3 বার আমি গিয়েছি। তারা বললো যে আমাদের সরকার, মানে আগামী সরকার, যদি নির্বাচিত সরকার আসে, তারা যদি গ্যাস পাইপলাইনে অব্যাহত থাকুক প্রবাহটা, সেটা যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, তখন কিছু প্রকল্প অনুমোদন হবে এবং কিছু অর্থ বরাদ্দ হলেই এই গ্যাস সরবরাহটা নিশ্চিত করা যাবে সংরক্ষণের মাধ্যমে, মেরামতের মাধ্যমে, প্রতিস্থাপনের মাধ্যমে। কোনো জায়গায় পাইপগুলো একটু বড় করারও প্রয়োজন দেখা দিয়েছে, অনেক অ্যাপার্টমেন্ট বেড়েছে, আগের চেয়ে চাপ বেড়েছে। কোথাও একেবারে জরাজীর্ণ হয়ে গেছে লাইনটা, একেবারে
নতুন করে প্রতিস্থাপন দরকার, এ ব্যাপারে তখন তারা পদক্ষেপ নিতে পারবে। এর আগে তারা অসহায়ত্ব প্রকাশ করেছে আমার কাছে। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ভোটে যদি আমার দল এবং আমার আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, ডেফিনেটলি পাইপলাইনে গ্যাস সরবরাহ যেখানে আছে সেটা থাকুক। এই নীতিগত সিদ্ধান্ত আমার দল নিবে, আমার সরকার নিবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি এই অঞ্চলটা সেখানে প্রকল্প প্রণয়ন করে মেরামত করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, সে ব্যাপারে আমি সর্বাক্ষণ তদারকির মাধ্যমে রেখে নিশ্চয়ই সেটা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের সরকার এই প্রকল্প নিবে, এ ব্যাপারে আমার ভূমিকা থাকবে। প্রকল্প গ্রহণ করার পর, প্রকল্প মানে আমি বলছি পাইপলাইনে গ্যাস সরবরাহ সরকার অবারিত রাখতে চাওয়ার সিদ্ধান্ত, এই মুহূর্তে কিন্তু এই সিদ্ধান্ত নিবে। আর এই এলাকাটা প্রাধান্য পাবে, সে দায়িত্ব আমি নিচ্ছি ইনশাআল্লাহ। জলাবদ্ধতার কথা বলেছেন, কিছুটা আমাদের সৃষ্টি করার, কিছুটা হচ্ছে রাস্তার যে ওয়াটার লেভেল সেটার আমলে না নিয়ে রাস্তা বানানো। আমাদের দেখেন সিটি কর্পোরেশন বলেন, ওয়াসা বলেন, দেশা বলেন, তিতাস বলেন, কোনো সমন্বয় নেই। কেউ মনে করে না তার কাজটা সমাধান হলে আরেকটা সংস্থা দুর্ভোগে পড়তে পারে, অন্য সেবা থেকে মানুষ বঞ্চিত হতে পারে। চারটা সংস্থা অন্তত সমন্বয় করে কাজগুলি করলে অনেক দুর্ভোগ এড়ানো সম্ভব, কিন্তু এই সমন্বয়টা নাই। আমাদের সরকারকে আসলে এই সমন্বয়টা করার ব্যাপারে, যে কোনো সংস্থা কাজ করতে হলে অন্য সংস্থার সাথে সমন্বয় করে, যাতে সেবা খাতগুলি ভেঙে না পড়ে, অন্য সেবাটা যাতে অব্যাহত থাকে, সেই ব্যাপারে সমন্বয় করে আগামী থেকে মেরামত কাজ, সংস্কার কাজ হবে। এই ব্যাপারে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সজাগ থাকবো, সক্রিয় থাকবো, তৎপর থাকবো। কিন্তু আপনি যারা জানেন, এখানে অনেকে আছেন, তাদের কথার ভাষায় আমি বুঝেছি তারা এক্সিকিউটিভ ফাংশনটা বোঝেন। সব জিনিস রাষ্ট্রে জনপ্রতিনিধি অনেক সময় করতে পারে না, তিনি আমলে আনতে পারেন, তিনি সোচ্চার থাকতে পারেন, কিন্তু নীতি নির্ধারণটা অনেকটা এক্সিকিউটিভ ভাবে হয়ে আসে। সেই জায়গায় আরো একটু জবাবদিহিতা, আরো একটা জনবান্ধব থাকার প্রয়োজন আছে। শাসন ব্যবস্থাটা আমাদের কেন্দ্রীয়ভাবে যেটা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি যেভাবে ফাংশন করার দরকার সেভাবে করছে না। এটা একটা আমূল পরিবর্তন দরকার। আমূল পরিবর্তন ছাড়া আমরা কাঙ্ক্ষিত সেবাটা নিশ্চিত করতে পারছি না। এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার একটা ভঙ্গুরতা। যাই হোক, এই দুটি ব্যাপার, জলাবদ্ধতার কথা যেটা বললাম, এইখানকার পানিটা পাস হয় মূলত হোটেল সেনারগড় পিছন দিয়ে, হাতিরঝিল হয়ে যায় রেইন ওয়াটারটা। এখানে যে ধারণ ক্ষমতা ধরে প্রকল্প করেছিল, ওই গেটটা করেছিল, এখন প্রায় তার 3 গুণ পানি হয়ে যায়, যার ফলে দেখবেন যে 1.5 থেকে 2 ঘন্টা পানিটা পাস হতে সময় লাগছে। ওইটা একটা প্রসারিত করার একটা চেষ্টা সরকার নিয়েছিল, এই সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তার টেন্ডার করে কার্যক্রম শুরু করবে সে পর্যায়ে যেতে পারেনি। পরে ওটা আবার চূড়ান্ত অনুমোদন হয়নি, আমি ওর সাথে গিয়ে শুনেছি। একেবারে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচিত সরকার আসলে এই প্রকল্পটা, মানে ওটাকে একটু প্রশস্তকরণ করার জন্য যে প্রকল্পটা নেওয়া হয়েছে, একটু বিবেচনা করে ডেফিনেটলি ওটা আরো কিছু করা যায় কিনা, আরো ভালো কিছু করা যায় কিনা, সেটা হয়তো বিবেচনা করে দ্রুততম সময় ওই প্রকল্পটা পাশ হলে বা কার্যকর করা গেলে আমার বিশ্বাস এই অঞ্চলে জলাবদ্ধতাটা অন্তত নিরসন করা সম্ভব হবে। আমি যেহেতু এই এলাকার সন্তান, হাতিরপুলে আমার বাস, নাগরিক সুবিধা আপনারও যা আমারও তাই, সীমাবদ্ধতা আপনারও যা আমারও তাই, সম্ভাবনা আপনারও যা আমারও তাই, জীবনযাত্রার মান আপনারও যা আমারও তাই। অর্থাৎ আমি এগুলো চিহ্নিত করেছি, আমি জ্ঞাত। সমাধানের উপায় নিয়েও আমি কাজ করে মোটামুটি ভাবে এইটুকু অগ্রসর হয়েছে যে কোথায় গেলে সমাধানটা হচ্ছে। নির্বাচিত সরকার আসলে আমার যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, আল্লাহ যদি এটা আমার জন্য নির্ধারণ করেন আর আপনারা যদি সমর্থন দেন, ডেফিনেটলি অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যাগুলি সমাধান হবে। লাস্ট বক্তা সিনিয়র সিটিজেন, 16-17 বছর এলিফ্যান্ট রোডে থাকেন, বলছেন 16-17 বছর ধরেই আমাকে নাম শুনেছেন, চেনেন। তিনি লাস্ট একটা কথা বলছেন, ভালো সঙ্গ চাই। কথাটার গভীরতা অনেক বেশি। রাজনীতিতে দুর্বৃত্তায়ন আছে, সুবিধাভোগী আছে, ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের প্রাধান্য পাচ্ছে, সামষ্টিক স্বার্থ নিয়ে আমরা ভাবতে ভুলে গিয়েছি। বিশ্বাস করুন, ভুলে গিয়েছি। আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি, সুদূর প্রসারী চিন্তা দরকারই নেই, নগদ চাই, সবকিছু নগদ, এখনই চাই। সম্মান চাই, অর্থ চাই, কর্তৃত্ব চাই, সব সুবিধা চাই, রাজনীতিবিদ হোক, আমলা হোক, মানে
যার যেখানে কর্তৃত্ব আছে তিনি সবটাই চান, তার মতো করে চান। এই আমাদের মতো করে চাইতে গিয়ে, ব্যক্তি স্বার্থ দেখতে গিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। রাজনীতিতে সেবার মনোভাব নিয়ে আসবে, একটা আদর্শকে ধারণ করবে, ধৈর্য রাখবে, ত্যাগ স্বীকার করেছে, রাষ্ট্রের অনেক সুযোগ আছে, সে পর্যন্ত অপেক্ষা করতে চান না। এই জন্য সঙ্গের কথা যেটা আপনি বলছেন, এটা নিয়ে পুরো দল না, পুরো দেশটাই এখন সাফারিং আছে। কোয়ালিটি, জবাবদিহিতা, এই জায়গাটা রাজনীতি। আমার দলও তার ঊর্ধ্বে না, আমার সঙ্গ তার ঊর্ধ্বে না। আমি চেষ্টা করছি এই জায়গায় একটা আচরণগত পরিবর্তন, ভাবনাগত পরিবর্তন, জবাবদিহিতার একটা ম্যানার তো তাদের মধ্যে তৈরি হয়। তারা যেন মনে করে যে তারা যখন হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, চারপাশে যারা দাঁড়ায় আছে তাদের মালিকরা দাঁড়ায় আছে, ভ্যান চালক, রিক্সা চালক, রাষ্ট্রের মালিক। এই বোধটা তাদের মধ্যে তৈরি করার জন্য আমি অনেক চেষ্টা করছি। আমার পাশে যারা আছে জিজ্ঞেস করেন, গলা ভেঙে যাচ্ছে প্রতিদিন বলতে বলতে। আমার ধারণা যে আপনারা রাজনীতিবিদদের কাছ থেকে সুফল পাবেন, একটু সময় হয়তো আমরা নিচ্ছি, পাবেন। আমি অন্তত এই পরিবর্তনটা করতে চাই। আমার কাছে আপনারা সুযোগ হচ্ছে, আমার কাছে রাষ্ট্রের মালিক আপনারা, আপনারা জনগণ। আপনাদের পারপাসে সার্ভ করতে পারে না, তার রাজনীতি করার দরকার নেই। রাজনীতি এমন না যে করতেই হবে, অন্য কিছু করতে পারবেন, কিন্তু পলিটিক্স তিনি থাকবেন, জনপ্রতিনিধি তিনি হবেন যিনি জনগণের সহকারী হতে চান, সাহায্যকারী হতে চান। হ্যাঁ, তিনি সম্মান পাবেন, সালাম পাবেন, কিন্তু আধিপত্য পাবেন না, কর্তৃত্ব পাবেন না, অবধারিত হবেন না। এই কালচারটা আমরা করতে চাই। এখানে বলেছেন নিরাপত্তার ব্যাপারে কোনো ব্যক্তি, গোষ্ঠী আমার দলের নামে, অন্য দলের নামে অথবা কোনো বিশেষ বাহিনীর নামে যদি নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে অথবা করছে, এরকম থাকে আমাকে জানাবেন। আজকের থেকেই সমাধান, আজকের থেকেই আমাকে জানাবেন। কারা এসে এখান থেকে একটু বলতে চেষ্টা করলেন যে রাত হলে এখান থেকে বেরোতে একটু গা ছমছম করে, একটু শঙ্কা তৈরি হয়, নিশ্চয়ই এখনকার যুগে এটা কোনো ব্যাপার না। একটু একটু ভিডিও করে, আর পারলে নামটা একটু কালেকশন করে আমারও দিয়ে আমাকে জানাবেন। দায়িত্ব আমার ভাই। আপনাদের জনজীবনে বাধা তৈরি করে, বিপর্যস্ত তৈরি করে, অনৈতিক সুবিধা চায়, চাপ প্রয়োগ করে, আতঙ্ক তৈরি করে, কোনো সুযোগ নেই। আমি থাকতে কোনো সুযোগ নেই। আমাদের এলাকায় আমরা স্বস্তি চাই, শান্তি চাই, আর ন্যায্যতা ভিত্তিক সমাজ চাই। আমরা সম্প্রীতি চাই। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, অনেক দৈন্যতা আছে, রাষ্ট্রেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু সুখী হতে এত বেশি কিছু লাগে না, স্বস্তির জন্য এত বেশি কিছু লাগে না। সংসার সবারই চায়। আমরা একটা সংসার চালাতে বা নিজের জীবন নির্বাহ করার সক্ষমতা টুকু আল্লাহ দিয়েছে। এখন আর কেউ খুব বেশি অনাহারে থাকে না, একবার কেউ শান্তিতে থাকা যায় যদি আপনি নিরাপদ বোধ করেন, যদি আপনি সম্প্রীতির সাথে সালাম বিনিময় করতে পারেন, যদি আপনি অবিচারের শিকার না হন, যদি আপনি বৈষম্যের শিকার না হন, দেখবেন ওই অল্পের মধ্যেই তৃপ্তি আছে। আমি বলছি আমরা একটা সম্প্রীতির সমাজ গড়তে চাই, যেখানে সুখে দুঃখে পরস্পরের পাশে থাকতে চাই। এই যে স্বস্তি, আপনি জানেন ভুটানের জিডিপি মাপা হয় হ্যাপিনেস দিয়ে, অর্থ দিয়ে না। ভুটানে একটা পণ্যের দাম এক এক দিন এক এক রকম। আমি নিজে ভুটানে গিয়েছি, ছোট ছোট ফুলের মতো বাচ্চারা ছোট্ট একটা জিনিস নিয়ে বসে আছে, সে বিক্রি করতে চায়। অনেক অভাব, কিন্তু মুখের হাসিটা হচ্ছে গোলাপের চেয়ে স্নিগ্ধ। সুখী হওয়াটা দরকার। আমাদের অনেক কিছু আছে, আমরা সুখী হতে চাই না, স্যাক্রিফাইস করতে চাই না। আমাদের আরো চাই, এই আরো চাই, মানে আগামী 50 প্রজন্মের জন্য চাই। এটাই আমাদেরকে বিধ্বস্ত করেছে। আমরা হাসিটাও দিতে চাই না কারণ ছাড়া, সালামটাও দিতে চাই না স্বার্থ ছাড়া। একই সাথে যাচ্ছেন, মনে করেন যে ওরা সালাম দিলে লাভ আছে, আসসালামু আলাইকুম চমৎকার ভাবে বলবেন, পাশের জন দেখছেন আরেকদিকে হাঁটায় চলে যাবেন, সালামটা দেবেন না। তার মানে সালামের মধ্যে আমরা লাভ খুঁজি, এরকম একটা জায়গায় আমরা চলে যাচ্ছি। এইটার পরিবর্তন হওয়া দরকার, এবং সেই পরিবর্তনটা রাজনীতিবিদরা করবে, আপনারা পাশে থাকবেন। আমি আপনাদের আবারও বলি, আপনারা সম্মানিত নাগরিক, আপনারা এই রাষ্ট্রের নিয়ন্ত্রক, রাজনীতির নিয়ন্ত্রক। আপনারা সজাগ হন, সচেষ্ট হন, আমাদের পাশে থেকে সহযোগিতা করুন, আমাকে পাশে রাখুন। ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, অমর্যাদা করবো না, একটা সম্প্রীতির সমাজ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, আমার দল এবং আমাকে আপনাদের পাশে রাখুন। আমরা রাজনীতিতে পরিবর্তন করে ছাড়বো, রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ।
আগামী 12ই ফেব্রুয়ারি আমার দল এবং আমার আবেদন হচ্ছে, এবার দেশে কিন্তু একটা সংকট বিরাজ করছে। এই সংকটে বিএনপি একমাত্র এই দেশকে রক্ষা করতে জানে, খুব বিস্তৃত যাব না। নতুন যারা রাজনীতি করতে চায়, ছোট রাজনৈতিক দল এখন এসে বিভ্রান্তি ছড়িয়ে ভোট চায়, এইটার একটা পরিবর্তন। আপনারা কিন্তু কেউ এতে প্রলুব্ধ হবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না। এই রাষ্ট্র বিএনপি বারবার ব্যবস্থাপনা করেছে, সে জানে কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, সে জানে আধিপত্য শক্তির বিরুদ্ধে কিভাবে দেশকে রক্ষা করতে হবে, কিভাবে জনগণকে সার্ভিস দিতে হবে। হ্যাঁ, ভুল ত্রুটি আছে, ব্যর্থতা আছে, আমি অস্বীকার করছি না। একটি রাজনৈতিক দল একদিনে শাসিত হয় না। আজকে পশ্চিমা দেশের উন্নয়ন, পশ্চিমা গণতন্ত্র একদিনে হয়নি। ব্যর্থ হয়েছে, আবার ভালো করেছে, ব্যর্থ হয়েছে, আবার ভালো করেছে, এভাবেই হয়েছে। হ্যাঁ, আমাদের ব্যর্থতা থাকতে পারে, আগামীতে কম ব্যর্থ হবো, আরো ভালো করতে চাইবো, কিন্তু আপনাদের কাছে জবাবদিহি করবো, দায়বদ্ধ থাকবে আমি এবং আমার দল। আপনাদের কাছে অনেক বন্ধু অনুরোধ, আপনারা এই এলাকায় যারা বসবাস করেন, শুধু নিজে না, নিজের পরিবার, নিজের পরিজন, নিজের আত্মীয়, নিজের বন্ধু এবং নিজের প্রতিবেশীকে এবার রাষ্ট্রবিধি নির্মাণে ভোটদানে উৎসাহিত করে আমাদেরকে পাশে রাখুন। আমাদেরকে পাশে রাখুন। আর্লি ইন দ্য মর্নিং 7:30টায় ভোট হবে। প্রথমে নিজের পরিবারকে নিয়ে যান, তারপর বন্ধুর পরিবারকে উৎসাহিত করুন, তারপর প্রতিবেশীর পরিবারকে উৎসাহিত করুন। আসুন আমরা রাষ্ট্র গঠনে সবাই এক হয়ে আমরা আগামীতে কি করবো তা ঠিক করে নিই। আমাদের অধিকার আমাদের কাছে রাখতে চাই। আমরা বারবার 17 বছর মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন হয় না, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেছে। তো আপনার সমস্যা কেন দেশে দেখবে? তার তো প্রয়োজন নেই। আপনাকে যদি তার প্রয়োজন না থাকে ভোটের, তো তার তো আপনার সমস্যা দেখার দরকার নেই। এর আগে যারা হয়েছেন, হ্যাঁ ভালো নির্বাচন হয়েছে, জনপ্রতিনিধি হয়েছেন, এলাকার বাইরে থেকে এসেছেন, আপনার সমস্যা তার সমস্যা না। কিন্তু আপনি মনে রাখবেন আপনার সমস্যা আমার সমস্যা, বিকজ আমি এই এলাকার 35 বছরের বাসিন্দা, আমার হক রয়েছে, দাবি রয়েছে আপনার প্রতি। আপনারা তার অমর্যাদা করবেন না, এই প্রত্যাশা রাখছি। আপনাদের ব্যক্তি জীবন সফল হোক, সুন্দর হোক। আগামী 12ই ফেব্রুয়ারি জাতির বৃহত্তর স্বার্থে আমরা সব এক হয়ে বিএনপিকে পাশে রাখি, শেখ রবিউল আলমকে পাশে রাখার সুযোগ করে দেন। নিশ্চয়ই শেখ রবিউল আলম আপনাদের সেই মর্যাদা রাখবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে আপনাদের পাশে রাখুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين يا رب العرش الكريم الله تعالى আমরা কতিপয় আপনার গুনাহগার বান্দা জমা হয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। আয় আল্লাহ, দুরূদ ইস্তিগফার পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। দয়া করে সমস্ত আমল সহ আজকের এই আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা সমস্ত আমলের সওয়াব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে তাজদার মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দিন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নরনারী মুসলমান ঈমানের সাথে কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে আজকের পরিপূর্ণ সওয়াব আপনি পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে যাদেরকে উপলক্ষ করে আজকের আয়োজন, মরহুম প্রেসিডেন্ট জনাব জিয়াউর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার স্ত্রী জননেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া এবং তাদের পুত্র জনাব আরাফাত রহমান কপু সাহেব, প্রত্যেকের কবরে আজকের পরিপূর্ণ সওয়াব আপনি পৌঁছে দেন। আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মর্যাদা দান করে দেন। আয় আল্লাহ, তাদের জীবদ্দশার সমস্ত অবদান এবং কর্মগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ দয়া করে আপনি ক্ষমার চাদরে আবৃত করে দেন। আল্লাহ তাআলা সৌহার্দ্যপূর্ণভাবে, সহানুভূতিশীল সালে আল্লাহ তাআলা সহমর্মিতার সাথে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বসবাস করবার তৌফিক আপনি দান করে দিন। আয় আল্লাহ, সুন্দর সুষ্ঠুভাবে সুশৃঙ্খল একটা দেশ গড়বার তৌফিক আমাদের সকলকে দান করে দিন। আয় আল্লাহ, খাস করে আমাদের প্রত্যেকের মনে নেক আশাগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আজকে যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে জাযায়ে খাইর আপনি দান করে দিন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কল্যাণ আপনার কাছে চেয়েছেন
সমস্ত কল্যাণ আপনি আমাদেরকে দান করে দিন। যত কল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় চেয়েছেন, সমস্ত কল্যাণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করে দিন। আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের সকলের মুনাজাত গুলো কবুল ও মঞ্জুর করে নিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. ভাই আসসালামু আলাইকুম।